স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়া তদিতি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে সন্ধ্যায় ভাষণ দেবেন তিনি। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করবে। এছাড়া অনলাইনেও এটি সম্প্রচার হবে। আগামীকাল দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ থাকতে পারে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে 17 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে ভোটাধিকার বঞ্চিত ও লুটপাট আর গুম খুন করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, 24-এর আন্দোলন মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রাপ্ত ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 বিশিষ্ট ব্যক্তিকে 2025 সালের স্বাধীনতা পদক দেয়া হয়। প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্তদের স্বজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন। এবছর স্বাধীনতা পদক গ্রহণ করেননি একমাত্র জীবিত ব্যক্তি বুদ্ধিজীবী ডক্টর বদরুদ্দিন ওমর। তার সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে সরকার। মরণোত্তর নয়, জীবিত ব্যক্তিদেরকে যেন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক দেয়া যায় সে বিষয়ে ভবিষ্যতে ব্যবস্থা নেবে সরকার বলে জানান তিনি। সেই সাথে 24-এর আন্দোলনকারীদের অনুপ্রেরণা বুয়েটের শহীদ ছাত্র আবরার ফাহাদ বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, তা হতে দেয়া উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের আলোচনায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে হঠাৎ করে কোনো বিপ্লব হয়নি, এর ভিত্তি তৈরি করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকার সংস্কারের পাহাড় নিয়ে এসেছে, যার অনেক কিছুই দেশের মানুষ বুঝতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের পথে যেতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির এই নেতা। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থেকে দেশের জনগণের পাশে থাকার নির্দেশ দেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ক্যানভাস উন্মোচন এবং জিয়াউর রহমান ও স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা করেছেন জাতীয়তাবাদী চিকিৎসকরা। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলি হাসপাতাল অডিটোরিয়ামে এই আলোচনায় অংশ নেন হাসপাতালটির জাতীয়তাবাদী চিকিৎসকরা। এ সময় তারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা ভূমিকা স্মরণ করেন। বক্তারা বলেন, যখন বাকশাল গঠন করে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল, সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের রাজনীতি বাঁচিয়ে রেখেছিলেন জিয়াউর রহমান। তাদের দাবি, বিএনপির প্রতিষ্ঠাতার রাজনৈতিক দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকল পর্যায় থেকে কাজ করা উচিত। 1971-এর মুক্তিযুদ্ধের সাথে 24-এর অভ্যুত্থান এক করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে গণহত্যা দিবস উপলক্ষে পাহাড়তলী এলাকার বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মেয়র। এ সময় তিনি জানান, 1971 সালে যুদ্ধ করে জাতি স্বাধীন দেশ পেয়েছে, আর 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ হয়েছে ফ্যাসিস্ট মুক্ত। এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান তিনি। বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের জন্য প্রস্তুত বাংলাদেশ। ভারতের উত্তরের অপেক্ষায় ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা ও রোহিঙ্গাদের বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন এবং থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রথম সফর হিসেবে চীনকে বেছে নেওয়া একটি বিশেষ বার্তা। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে হতে যাওয়া বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া 3 এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পরের 2 বছরের জন্য বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বলে এই সম্মেলনকেও আলাদা করে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ভারতের সাথে দূরত্ব বাড়বে না বলে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। বিকেলে প্রধান উপদেষ্টার চীন সফরের আলোচ্য বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় প্রেস সচিব আরও জানান, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ ভালো, আগের চেয়ে বেড়েছে বাণিজ্যিক সম্পর্ক। এ সময় তিনি আরও বলেন, ২৮ মার্চ বেইজিংয়ে প্রধান দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশকে শিল্প হাব হিসেবে বিশ্বে তুলে ধরতে চান প্রধান উপদেষ্টা বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংস্কার কমিশনের প্রস্তাবের ৯টি বিষয়ের ওপর ইসির মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। শিগগিরই এই বিষয়ে ইসির সুপারিশ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সচিব। তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে চিঠি দেওয়া হয়েছে সেই বিষয়ে সিইসি সহ বাকি কমিশনারদের সাথে আলোচনা হয়েছে। তবে কী ধরনের মতামত দেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডিসেম্বর সামনে রেখে নির্বাচনের প্রস্তুতির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, সংস্কার কাজের জন্য নির্বাচন ব্যাহত হবে না। স্বল্পতম সময়ে সংস্কার শেষ করা হবে বলেও আশা করেন ইসি সচিব। ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা বলেন তিনি। এছাড়া ঈদের আগেই তৈরি পোশাক সহ শিল্প কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঈদের সময় সড়কে যানজট এড়াতে হাইওয়ে পুলিশের তৎপরতার পাশাপাশি দ্রুত টোল আদায়ে ব্যবস্থা নেবার নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ষণ সহ নারী ও শিশুর প্রতি নির্যাতন রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ কঠোর হবার পাশাপাশি আগের সব ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেবার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশন থেকে প্রায় সবগুলো ট্রেন সময় মতো বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। অনলাইন টিকিট ও সময় মতো ট্রেন পাওয়ায় যাত্রীরাও সন্তুষ্ট। এবার ঈদের প্রায় ৯ দিন টানা ছুটি উপভোগ করার সুযোগ থাকায় বাড়ি ফেরা মানুষের মাঝে ছিল বাড়তি আনন্দের ছাপ। এবার শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। এতে সুবিধা অসুবিধা দুই ধরনেরই প্রতিক্রিয়া দেখা গেছে যাত্রীদের মধ্যে। অন্যদিকে বাড়ি ফেরা যাত্রীদের বাড়তি চাপ নেই সায়দাবাদ বাস টার্মিনালে। দূরপাল্লার বাসের টিকিট সহজেই পাচ্ছেন যাত্রীরা। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। বাস কাউন্টারে কথা বলে জানা যায়, বুধবার থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে। সিলেট রুটে তীব্র যানজট থাকায় সেই রুটে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বাড়তি তৎপরতা দেখা গেছে। যাত্রীদের সুবিধার্থে বসানো হয়েছে হেল্প ডেস্ক ও পুলিশ কন্ট্রোল রুম। ঈদকে ঘিরে নৌপথের যাত্রায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ড তৎপর রয়েছে। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে নৌপথে অপতৎপরতা ঠেকাতে ২৪ ঘন্টা সার্বিক নিরাপত্তায় থাকবে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তানজিমুল ইসলাম। রাজধানীর সদরঘাটে লঞ্চ পরিদর্শন শেষে এই তথ্য জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট বা নৌযানসমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে। কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত ঢাকা জোন কর্তৃক যথাক্রমে চট্টগ্রাম, মোংলা, ভোলা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাটে টহল দেওয়া হচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাসির সহ ১৫ জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতি ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। ৩ বছর আগে ঢাকার জেলার কেরানীগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনার দায়ে করা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এই রায় দেন। দণ্ডিতরা হলেন কেরানীগঞ্জের মোহাম্মদ সজীব, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোহাম্মদ রাকিব এবং শরীয়তপুরের শাওন ওরফে ভেলকা শাওন। এছাড়া লাশ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড, 10,000 টাকা করে অর্থদণ্ড অনাদায়ে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিন রায় ঘোষণাকে কেন্দ্র করে এজলাসে বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে অশালীন ভাষায় গালাগালি করে আসামিরা। আসামিদের বের করে নেওয়ার সময় সাংবাদিকদের গালিগালাজ ও ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে আসামিদের স্বজনরা। তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে এখনও তামিম থাকবেন 72 ঘন্টার পর্যবেক্ষণে। আরও স্থিতিশীল হলে তবে মিলবে ছাড়পত্র। পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরতে সময় লাগবে 3 মাস। সাভারের কেপিজে হাসপাতালে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কেপিজে হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে কিছুটা হাঁটার চেষ্টা করেছেন তামিম। তাকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হবে। সোমবার সকালে ডিপিএল এর ম্যাচ চলাকালে অল্প সময়ের মাঝেই 2বার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। শুরুতে ঢাকায় আনার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজে হাসপাতালে। সেখানেই টানা সিপিআর, ডিসি শক দিয়ে খানিকটা স্থিতিশীল করা হয় অবস্থা। পরবর্তীতে অপারেশন শেষে রিং বসানো হয় তামিমের হার্টে। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সঞ্জিদা খাতুন মারা গেছেন। মঙ্গলবার বিকেল 3:10 স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বুধবার দুপুর 12:30টায় ছায়ানটে তার মরদেহ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তার ছেলে পার্থ তানভীর নভেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের মেয়ে সঞ্জিদা খাতুনের জন্ম 1933 সালের 4 এপ্রিল। তিনি কামরুন্নেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে 1978 সালে সেখান থেকেই তিনি পিএইচডি করেন। 1961 সালে স্বামী রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংবাদিক ওয়াহিদুল হকের সঙ্গে ছায়ানট প্রতিষ্ঠা করেন তিনি। 1962 সালে রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে পাকিস্তানি সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে যে আন্দোলন হয় তাতে নেতৃত্ব দেন সঞ্জিদা খাতুন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।